সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট্ট বাচ্চার সামনে আমাকে মারতে আসছিল। তার চোখে মুখে আমার উপর এত ক্ষোভ, এত ঘৃণা আগে কখনো দেখিনি। আমার বিয়ে হয়েছে আজ থেকে 13 বছর আগে। সবাই দেখাশোনা করে আমার বিয়ের পর দিনই জানতে পেরেছি আমার হাজব্যান্ডের সাথে আর একজনের বিয়ের কথা হয়েছিল, কিন্তু কোনো একটা ছোট্ট কারণে বিয়েটা হয়নি। আস্তে আস্তে দেখি সেই মেয়েটা কল মেসেজ সবই দিয়ে যাচ্ছে। তখন বুঝতে পারি যে তাদের মধ্যে প্রেমও হয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করাই সে বলে যে মেয়েটাকে বলেছে যে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের 7 মাস পরেও একই রকম কল, একই রকম মেসেজ। কল দেখে আমি ওখান থেকে নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দেই সে যেন আর আমাদের সাথে যোগাযোগ না করে। বিশ্বাস যে সে আর যোগাযোগ করেনি। আমি এটা মেনে নিয়ে চলতে থাকি, কিন্তু খেয়াল করে দেখি হাজব্যান্ড আমার সাথে মোটেও রোমান্টিক না। তার প্রতি তার ফিলিংস একদমই কম। বিয়ের পর আমি নিজ থেকে না চাইলে বা কখনো যদি না বলি যে চলো আমরা কোথাও থেকে বেরিয়ে আসি, তা না হলে কখনো কোথাও নিয়ে যেত না। এই 12 বছরে একবার আমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে গেছে। আমার ভরণ পোষণ কিছুই দিত না, কারণ আমি জব করতাম। আর একটা অভ্যাস ছিল, কোনো কারণ ছাড়াই আমার সাথে কথা বলা বন্ধ করে দিত। আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই। যাই হোক, এই অসহ্য যন্ত্রণা সহ্য করেও আমি তার সাথেই ছিলাম, কারণ বিয়ের 1 বছর পরে আমাদের একটা বেবি হয়। যাই হোক, সব কথা বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে, যার প্রতিটা পাতায় আমাকে দেওয়া অসহ্য মানসিক যন্ত্রণা, অবহেলা আর বুক ছেঁড়া আত্মচিৎকার ছাড়া আর কিছুই থাকবে না। আমি এখন আর জব করি না, কারণ এখন আমার 2টা বেবি। ঠিক 2 বছর আগে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগের সেই গার্লফ্রেন্ডের কিছু মেসেজ আমি দেখে ফেলি। মেয়েটা পরের দিন আগের দিনের কনভারজেশনের জন্য অনুতপ্ত হলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবেই সেটা নেয়। আমি তাদের এই কথাবার্তাগুলো সহ্য করতে না পেরে মেয়েটাকে আমি কল দেই। মেয়েটা তখন আমার কাছে মাপ চায় এবং বলে আমার হাজব্যান্ডই নাকি তাকে নক করে, আর লাস্ট 2 বছর ধরে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তাও আবার আমার বাবা মারা যাওয়ার সময় থেকে। আমি খুব ভেঙে পড়ি। মেয়েটা জানায় আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাজব্যান্ডই তাকে নক করে। এরকম হাজারো কথা, হাজারো উদাহরণ। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলে সে উল্টা আরো আমাকে বলে আমি কেন তার পিছনে এত নজর রাখি। তার যা খুশি সে তাই করবে, সে কাউকেই মানে না, এবং কি তার বাবা মাকেও না। আরো আমাকে বলে যে তোমার ভালো লাগলে থাকো, আর না ভালো লাগলে যেখানে ভালো লাগে সেখানে চলে যাও। সেই দিন খুব ভালো মতোই বুঝতে পেরেছি যে যাকে 10 বছরও মন থেকে সরাতে পারেনি, সেখানে আমি জায়গা কিভাবে পাবো। 7 বছর হয় সে বিছানা আলাদা করেছে, কারণ তার নাকি ঘুম হয় না। সকালে তার অফিস করতে হয়, না ঘুমালে তার প্রেশার বেড়ে যায়। তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায়। আমার বাবা এখন জবও করি না, তারপরে আমার ছোট ছোট 2টা বাচ্চা। শ্বশুর বাড়িতেও জানিয়েছি, বাবার বাড়িতেও জানিয়েছি। সবাই বলে মানিয়ে নিতে বাচ্চা দুটোর জন্যে। আমার খুব কাছের বন্ধু যারা আমার বিষয়ে জানে, তারা আমার এই কঠিন অবস্থা দেখে আমায় বলে আমি নাকি পরক্রিয়া করলেও আমার দোষ হবে না। কিন্তু আমার পারিবারিক শিক্ষা তো আমাকে এটা শেখায়নি। এভাবেই আমি এত মানসিক অত্যাচার সহ্য করে 12টা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজকাল আমি আর নিতে পারতেছি না। কথায় কথায় দোষ ধরা, তার কথার উপরে কোনো কথা বলা যাবে না, এ সব কিছুই এখন আমার সহ্যের বাইরে চলে গেছে। সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট্ট বাচ্চার সামনে আমাকে মেরে ফেলতে এসেছিল। তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ, এত ঘৃণা আমি আগে কখনোই দেখিনি। আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। আমি সেদিন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। আমি সেদিন গালাগালি বা অকথ্য ভাষায় তাকে কিছু বলা এসব কিছুই করি, শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলেছিলাম, আর তাতেই সে আমাকে মেরে ফেলতে এসেছিল। আমার এখন আর এসব সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসে। আমার বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমি নিজেকে বুঝায় রাখি, কিন্তু আমার এখন মন চাচ্ছে আমি ডিভোর্স দিয়ে দেই। আমি আমার শ্বশুরকে বলেছি আমি আর সংসার করব না, কিন্তু দুঃখের বিষয় সেও আমাকে এই ধৈর্যই ধরতে বলে। তো এক ছাদের নিচেই সেপারেশনেই আছি। আমাকে বাধ্য করেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবনটা নিয়ে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। বিশ্বাস করেন, নিজেকে কেউ এমনি এমনি শেষ করে দিতে চায় না। একটা মানুষ কতটা অসহায়, কতটা বিরক্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে চায়, এটা আজ আমি খুব ভালো মতোই বুঝতে পারতেছি। মানুষ কেন নিজেকে শেষ করে জানেন? একাকিত্বের জন্য। আমি তাও পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে একবারে নিয়ে যায়। প্রতিদিন এভাবে তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়ার চেয়ে একবারে চলে যাওয়া ভালো। আমি সবাইকে আমার জীবন থেকে নিয়েও একটা কথা বলবো, একটা সম্পর্ক থেকে পুরোপুরি বের হয়ে না এসে কখনোই বিয়ে করা ঠিক না। সবাই একটু আমাকে বলবেন আমার মনটা শান্ত করব কিভাবে? ডিভোর্সের পরের জীবনটা কি আমার এই জীবনের চেয়েও কঠিন? এই গল্পটা এক আপুর জীবন থেকে নেওয়া। জীবনের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। অনেক আপুরাই আছেন, এরকম ঘটনা যদি শেয়ার করতে চান তাহলে বাংলায় লিখে ইনবক্সে যোগাযোগ করবেন। অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব।